এরকম অবস্থা, লোকের তো পেটে দানা পানি নেই, শ্রমিকদের পেটে দানা পানি নেই অ্যাকচুয়ালি। আমরাই টাকা পাচ্ছি না, শ্রমিকদের করতে হবে। আবার ওদের জমা টাকা আমাদের কাছে আছে, ওরা বলছে ভাই আমার 5টা শ্রমিক অসুস্থ বা এরকম সমস্যা, একটা বয়স্ক, ওই সঙ্গে বলছে ভাই আমার বয়স্ক শ্রমিক আছে, আমি বলছি 1 টাকাও দিতে পারবো না। আমি বলছি ওকে 1 টাকাও দিতে পারবো না। উনি কিছু বয়স্ক শ্রমিক আছে, ঈদের আগে ও আমাকে বললো আমাদের আমি 1 টাকাও দিতে পারবো না। তাহলে যেহেতু আপনি লিখিত দিয়েছেন, আপনি বললেন যে আপনি লিখিত দিয়েছেন জেলা প্রশাসক মহোদয়কে, তাহলে তার সাথে একটু আপনার সাক্ষাৎ করা দরকার, তাকে ব্যাপারটা বুঝায় বলা দরকার। আপনার আইন গঠনতন্ত্র যা আছে একটু তাকে বোঝানো দরকার যে এইভাবেই তো আমি এই কমিটির লোক আমি এখন কার্যনির্বাহী দায়িত্বটা আপনার উপর, আপনার গঠনতন্ত্রেই সম্ভবত কার্যনির্বাহী কমিটির ক্ষমতার কথা বলা আছে। এই বিষয়গুলো তাকে বুঝাইলে হয়তো বুঝতে পারতো। আর এখানে যদি হয়তো বা মালিক সমিতি একটু ভূমিকা রাখতে পারে, আমার যেটা মনে হয় না মালিক সমিতি একটু ভূমিকা। আমি দুইটা আইন শৃঙ্খলা মিটিংয়ে ছিলাম, দুইটা আইন শৃঙ্খলা মিটিংয়ে আমি বলছি ব্যাপার আপনার কোনো প্রবলেম, আমার কোনো প্রবলেম নেই। আমার প্রবলেম হচ্ছে শ্রমিক কমিটি রেগুলার হয়ে গেলে মানে আমাদের কাজ করতে সুবিধা, আমরা একটা কাজ সঙ্গে কাজ করবো। যেমন 7 মাথায় কাম করবো, মানে আমাদের 7 মাথা হচ্ছে 6 জেলার পকেট, 6 জেলার গেট হচ্ছে 7 মাথা। এবার 6 জেলার গেট হচ্ছে 7 মাথা, সরি মডার্নটা 6 জেলারকে দিয়ে ক্রস করি আর কি। তো আমি কাজ সঙ্গে কাজ করবো, মানে আমার অথরিটি কি, আমার অথরিটি না থাকলে কার সঙ্গে আমি কাজ করবো? বলে স্যার এটা আপনার রেগুলারাইজ করেন। কীভাবে করবেন? রেগুলারাইজ করেন। তা আসলে প্রশাসনের ভূমিকাটা আমরা আসলে নিজেরা বুঝতে পারছি যে প্রশাসনের ভূমিকাটা কি। কারণ দৃশ্যত জিনিসের তো অস্বীকার করার কারো কিছু নাই, দৃশ্যত জিনিস। একটি কার্যকর ও স্থিতিশীল শ্রমিক ইউনিয়নের জন্য কি কি করণীয় বলে আপনি মনে করেন? আপনার একটা ইউনিয়ন, আপনি এখন কি কাজগুলো আপনার করা উচিত বা বাকি আছে আপনার কাজগুলো বলুন। এখন বর্তমান আমার প্রতিটা আমাদের যে শাখা ও উপশাখা আছে আর কি, আমাদের শ্রমিক কল্যাণ যে শাখাগুলো আমরা স্থান ভিত্তিতে, যেমন আপনার মিঠাপুকুর বলেন, সবিবাড়ি বলেন, তারাগঞ্জ বলেন, এই জায়গাগুলো এখন বর্তমান আমাদের কমিটি করে দেওয়া দরকার, যে যাতে কোনো যানজট না লাগে, কোনো যাত্রীরা যাতে হয়রানি না হয়, এই কমিটিগুলো আমাদের জরুরি করা দরকার। সামনেই শ্রমিকদেরকে অন্তর্ভুক্ত সাময়িক চিনির একটা ব্যবস্থা করা জরুরি দরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদেরকে আর কি সংগঠনের। রাজ ভাই, ও কিন্তু আমাদেরকে এই কথা বলছিল যে ভাই টাকা দেওয়ার দরকার, আমার শ্রমিকদেরকে সামনে চিনি, এটা বলছিল, এটা আমি অস্বীকার করবো না। সেটাও আমি রিভিউজ করছি, যদিও বাবু আমার ডিরেক্ট স্টাফ ছিল, হারুন আমার বন্ধু, ডিরেক্ট আমি সেটা পরিচালনা পারবো না, দিতে পারবো না। বাবু লাস্টে অ্যাপ্রোচটা করতে হবে আমার শ্রমিকদেরকে সামনে চিনি দেওয়া, তো আপনি নিজেই দেন, এটা সে আমাকে অ্যাপ্রোচ করছিল। আমি দিতে পারবো না, শ্রমিকের দায়িত্ব আমি নিই। আচ্ছা, আপনারা কি শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য নির্বাচিত কমিটিকে দ্রুত কার্যকর করার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে আগ্রহী? আমরা তো বরাবর স্থিতিশীল পরিবেশ চাই। স্থিতিশীল পরিবেশ যতক্ষণ পর্যন্ত রেগুলারাইজ না হবে ততক্ষণ স্থিতিশীল পরিবেশ আসবে না। আর স্থিতিশীল পরিবেশ না আসলে আমি কার সঙ্গে কাজ করবো? আমি তো সেই লোকটাকে আইডেন্টিফাই করতে আমার সমস্যা হচ্ছে। লিগালি যেতে গেলে আমার ওর সঙ্গে কাজ করতে হবে, বাবুর সঙ্গে। আবার বাবুকে এমনভাবে কর্নার করা হয়েছে, বাবুকে বের করে এনে কাজ করবো, যদি বের হয়ে তোমার সঙ্গে কাজ করি, সেই বইকে আমার আছে। কারণ আমি তো আলটিমেটলি আমি তো ব্রুকেট সম্পর্ক, আমাকে তো অত খোলাসা হইতে পারবো না। এই ক্ষেত্রে আপনার পরবর্তী কি চিন্তা ভাবনা আছে, কিভাবে কি করবেন আপনি? আমি যেহেতু দরখাস্ত দিয়েছি প্রশাসনকে, প্রশাসনের সাথে দেখা করব, আমার শ্রমিকদেরকে নিয়ে ওনাদের সঙ্গে দেখা করব। আমাদের মালিক সমিতিতে যে আমাদের কল্যাণ শ্রমিক কল্যাণ টাকা আছে, 30 টাকা করিয়া গাড়িতে আমাদের জমা আছে। আমি আশা করব যে আমাদের রংপুর মালিক সমিতি যাতে আমাদেরকে, রাজভাই আছেন সাধারণ সম্পাদক, আমাদের যে অসহায় শ্রমিকগুলোকে আমরা যেটা প্রতি ঈদে বোনাস হিসাবে সামাই চিহ্নটা অর্থ দেই কিংবা সামাই চিহ্ন দেই, এটা যাতে আমাকে হেল্প করে, এটা আমি আশা করব তার কাছে। আমি যেহেতু বৈধ, আমাকেই যেন দেয়। আর আশা করব যেন আমি সব শ্রমিককেই দিতে পারি, যে শ্রমিকগুলো অসহায়, বেকার, বয়স্ক, এটাই আমার আশা প্রত্যাশা। না না, ওটা আমি ওই ফান্ড থেকে দিতে পারবো। আমি ব্যক্তিগতভাবে দিতে পারি, কারণ মানে আসলে আমার বাবু আমার নিজের স্টাফ ছিল, ব্যক্তিগতভাবে দিতে পারি, ওই ফান্ড আমি দিতে পারবো না। ওই ফান্ড দেওয়ার ব্যাপারে আমার উপরে বিভিন্ন রকম চাপ আছে আর কি, খোলামেলা বলে ফান্ড দেওয়ার ব্যাপারে আমার উপরে বিভিন্ন রকম চাপ আছে। আমি ব্যক্তিগতভাবে তাকে দিতে পারি, কারণ সে আমার ডিরেক্ট স্টাফ ছিল, ছোটো ভাইও আমার,
সে আমি ডিরেক্ট মানে তাকে দিতে পারি আমার ব্যক্তিগত ইয়ে থেকে, কিন্তু ওখান থেকে আমি টাকা দিতে পারবো না। কিন্তু আজকের পরিস্থিতিতে মানে শ্রমিকরা তো একটা ভোগান্তিতে পড়ছেই, সাধারণ যাত্রীরা যাতে ভোগান্তিতে না পড়ে এজন্য কি আপনারা মালিক সমিতির পক্ষ থেকে সতর্ক আছেন? মালিক সমিতি ওই যে বললাম যে আমাদের সমস্যা হচ্ছে আমরা অন্ধকারের মধ্যে আসছি। এই যে আর মনে করেন আর 4 দিন পরে আমাদের ঈদের রাত শুরু হবে, ঠিক 4 দিন পর মানে ঈদে আমাদের লাখো মানুষের ভিড় জমবে। কীভাবে দুর্ঘটনা আমরা অ্যাভয়েড করবো, কীভাবে গাড়ির হর্ন সিগন্যাল সাইন সিগন্যাল ইয়ে করবো, কীভাবে আমরা জ্যামটাকে অ্যাভয়েড করাবো, সেই জন্য আমাদের সমন্বয়ে কাজ করতে হবে একসঙ্গে। সমন্বয়ে কাজ করতে পীরগঞ্জ থেকে এবার তারাগঞ্জ, এবার চলে যাবো আমরা কাউনিয়া, এবার চৌধুরানী, মানে আমাদের এই পুরো এরিয়াটা এবার চলে যাবো বদরগঞ্জ, তারপরে খোলাহাটি। এই যে এত বড় এরিয়াটাকে আমরা শ্রমিক ছাড়া আমাদের পক্ষে সম্ভব, কিন্তু যেখানেই যাবেন মানে হয়তো বাবুর পক্ষের লোক বেশি, আরেকটা পক্ষে সাইডের লোক বলছে না আমাদের সঙ্গে কাজ করে, কার সঙ্গে কাজ করবো আমি, মানে আমি গার্ডিয়ানলেস হয়ে আছি যাবে। কারণ আমরা কিন্তু উভয় উভয়ের গার্জিয়ান, যদিও আমাদেরকে বলা হয় গার্জিয়ান, কিন্তু যেহেতু মাঠটা ওদের, সেহেতু ওরাও কিন্তু আমাদের গার্জিয়ান। ওরা যদি আমাদেরকে মাঠের শক্তি না দেয় তাহলে কি আমরা এত বড় সংগঠন চালাতে পারবো? মাঠের শক্তি আমাদের শ্রমিক, আমাদের তো সংখ্যা কম। না সেই ক্ষেত্রে তো মালিক শ্রমিক সুসম্পর্ক বজায় রাখতে আপনাদের একটা অবশ্যই ভূমিকা প্রয়োজন আছে। আমরা এটার জন্য আমাদের এন্ডে চেষ্টা করতেছি যাতে আমাদের মানে আমাদের সম্পর্কটার মধ্যে কোনো ঘাটতি না হয়। এখানে দেখতেছি যেমন আজকে আমার সঙ্গে এটাই হয়েছে যে আমাদের মেডিকেল মোড়ে আমাদেরও কোনো অফিস নেই মালিক সমিতির, হঠাৎ শ্রমিক ইউনিয়নের লোকজন ওখানে যে আজকে অফিস করতেছিল, আমি বলছি না এখানে অফিস হবে না, আমার অফিস নেই, আমার অফিস যেখানে নেই সেখানে শ্রমিক ইউনিয়নের অফিস হবে না, যে কটা কম্পাউন্ডে আমার অফিস আছে সেখানে তাদের অফিস থাকবে, আমার অফিস নেই শ্রমিক ইউনিয়নের অফিস হবে, আমি এটা মানবো? আমি আজকে বলছি না এটা হবে না। তো বলে কেন হবে না? তো হবে না ভাই, কারণ আমার নাই তোমার হবে না। কারণ হওয়া মানে 4টা ছেলে আসা, 4টা গ্যাদারিং হওয়া, এমনি লোকে মানে আমরা একটা গাড়ি যেটা 1000 টাকা ক্যাশ পাইতাম সেটা 300 টাকা পাচ্ছি, এরকম অবস্থা। তার উপরে যদি এরকম হ্যাসেল হয় তো লোক আসবে না। লোক এমনি সিএনজি অটো বেজ হয়ে গেছে, আমরা তো বাসের ব্যবসা করি। আপনি আপনার সমাধানের প্রশ্নে কোনো দর্শকদের উদ্দেশ্যে কোনো মন্তব্য? তবে আমি যেটা মনে করি ওর আপনাদের কাছে যেটা হেল্প চাওয়া উচিত, যেহেতু আপনার কলম সৈনিক, দেশ স্বাধীন হয়েছে সেই কলমের জোরে। এই যে 5ই আগস্টে যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেটাও কিন্তু কলম দিয়েই সামনে আসছে, কলম মিডিয়া এদেরকে দিয়ে আন্দোলন সামনে আসছে, নাহলে কিন্তু আন্দোলন সামনে আসা সম্ভব হতো না। ও যেহেতু আপনার জেন্টেলি থাকতে যাচ্ছে, একটা কথা আছে, when you play with a gentleman make you gentle, when you play with a bastard make you bigger bastard than him, otherwise you will fall. এখন ওর যে সমস্যাটা হয়েছে, ওর সমস্যাটা হচ্ছে যে ও সাধারণ শ্রমিকের মাঝে শ্রমিক বান্ধব হয়ে আছে, আর আমি পেশি শক্তির জোরে পেশি নিয়ে আসি, ও তো আমার সঙ্গে কথা বলতে পারবে না। সাধারণ লোক কিন্তু পিছিয়ে থাকে, ওরা চাই যে কেউ অগ্রণী ভূমিকা করুক, কেউ খালি বিনোদী হোক, কিন্তু সবাই যদি এক টাকায় আসে যেন আমাদেরকে আমাদের অধিকার নিতে হবে। শ্রমিকরা আসলে খুব নিষ্পেষিত অবস্থায় আছে, তো ওরা ওদের কথাটা বলতে পারে না। তাহলে কি এই আমাদের কলম সাহায্য দ্বারাই ওকে আসলে আমাদেরকে হেল্প করবে। এই অবস্থা আমাদের সকলের এই হেল্পটা দরকার। এই আপনি কি এটা মনে করেন তার এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রশাসন আরো কঠোর পদক্ষেপ দরকার? আমি তো আপনাকে বললাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এইটা যদি প্রশাসন মনে করে, তাহলে বাংলাদেশের 1163 শ্রমিক ইউনিয়ন, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন 1163 ট্রাক শাখার ভোট হলো না, কি সুন্দরভাবে ভোট হয়ে গেল। ট্রাক শাখার ভোট হলো কত সুন্দরভাবে ভোট হলো, সারা রাত ব্যাপী ভোট হলো, সকাল থেকে শুরু করে আমরা গেলাম, তারপরে তারা আপনার শপথ গ্রহণ করলো, সেখানে আমাদেরকে ইনভাইট করলো। এরা যদি করে তা সুন্দর কথা, আপনার করবে, আপনার ভোট হবে, মনোরম পরিবেশে ভোট হবে, শ্রমিকরা আসবে ভোট দিবে, তাদের প্রতিনিধিকে নিয়ে ফুলের মালা চড়াইয়া করবে, আমরাও তাদেরকে ফুলের মালা দিয়ে গলায় নিব, করে নিয়ে একসঙ্গে কাজ করবো, আমাদের জন্য কত ভালো হবে। কেউ তো আমাদের শত্রু না। শ্রমিক মালিক বান্ধব না হলে এই ব্যবসা কখনোই সম্ভব না। শ্রমিক মালিককে এক জায়গায় বসতে হবে, এক বান্ধবী হতে হতে হবে। কারণ আমরা একটা জায়গায় একমত যে আমাদেরকে যাত্রীদেরকে নিরাপত্তা সহ যাত্রী সেবা আমরা দেবো, এই ব্যাপারে তো আমরা শ্রমিকরা আমাদের সঙ্গে একমত। হয়তো বার্গেনিং কিছু পয়সা নিয়ে হয় যে তুমি ওখানে 20 টাকা, আমি 30 টাকা, আমি 30 টাকা দিব না, এরকম বার্গেনিং তো সবসময় হয়। যেগুলো আপনি দোকানেও মাল কিনলে বার্গেনিং হয়, ওটা তো হবেই, কিন্তু শ্রমিক তো আমারই ভাই, আমিও তো শ্রমিকেরই ভাই। এই জন্য আমি এটাকে মনে করি যে আপনাদের কলম শক্তি দ্বারা হেল্প করেন, যাতে রংপুরে একটা স্বস্তিকর পরিবেশ আমরা পাই। আমি একটা স্বস্তিকর পরিবেশ চাচ্ছি। স্বস্তিকর পরিবেশ মানে সকলে মিলে জুলে, যেমন ঈদে যেমন কোলাকুলি করে চলি, আমরা টার্মিনালেও কোলাকুলি করে চলবো, প্রত্যেকটা স্ট্যান্ডে আমরা কোলাকুলি করে চলবো। বাবু ভাই, আপনার পক্ষ থেকে কিছু বলবেন কি দর্শকদের উদ্দেশ্যে? বলবেন। দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই আর কি, ওনারা তো অবশ্যই আমাদের শ্রমিকদেরকে দোয়া করবেন যাতে শ্রমিকরা দুর্ঘটনায় এড়াতে পারে, দুর্ঘটনায় না পড়ে, শ্রমিকরা যেন যাত্রীদেরকে সুবিধা দিতে পারে।
আমাদের সাথে যেন সুসম্পর্ক রাখতে পারে, গাড়িতে চললে যেন ভালো ব্যবহার করতে পারে, এতটুকুই আমি আশা করি। আর আপনার এই সমস্যার সমাধানের ব্যাপারে আর আমার এই সমস্যার সমাধানের জন্য রংপুরবাসী তো অবশ্যই এই ব্যাপারে ধিক্কার দিচ্ছে, যারা জানতেছে এই ব্যাপারটা যে রংপুর শ্রমিক ইউনিয়নে বেশি শক্তি দিয়ে দখলদারিত্ব যারা করতে চাচ্ছে করতেছে। এবং এখনো পর্যন্ত টাইমের একটা অফিস দিছে সিটি কর্পোরেশনের, কাগজপাতি ছাড়াই তারা একটা জোরপূর্বক একটা অফিস, একটা দোকান দখল করছে। পরে ওটার মধ্যে শুধু সারাদিনে ওরা মাদক নিয়ে ব্যস্ত আর কি। দিনের মধ্যে তো ওরা মাদক খানা, সন্ধ্যা লাগলেই ইফতারির পরে শুরু হয়ে যায় ওদের মাদকের আস্থানা আর কি, ওখানে গড়ে তুলছে। 5 টার্মিনালের যাত্রীবাহী যে ক্যান্টিনটা আছে, ক্যান্টিনের দোতলায়। এ ব্যাপারে প্রশাসনিক তা প্রশাসন তো অবশ্যই জানেন, প্রশাসন জানেন, এবং প্রশাসনকে ওইভাবে লিখিতভাবে আমি অভিযোগ দিই নাই। দেখা যাচ্ছে যে প্রশাসনকে যদি বলতে চাই, দেখা যায় যারা অরিজিনালভাবে যারা নেশা খাচ্ছে তাদের কিন্তু দেখা যাচ্ছে ধরতে পারতেছে না, ধরতেছে সাধারণ শ্রমিকদেরকে। এই জন্য ওভাবে আমিও প্রেশার দেয় নাই। সবসময় তো প্রশাসন ওখানে যায়, নামাজ পড়তে যায় মসজিদে, সবসময় প্রশাসনকে দেখি ওখানে। যাই হোক, শ্রমিকরা টার্মিনালতে সাধারণত একটু এইভাবে মেশে। তারপরে যারা নেতৃত্ব দিচ্ছে, দখলদারি যারা করার চেষ্টা করতেছে, তাদের কাছে তো এটা কখনো শ্রমিকরা আশা করে না যারা নেতৃত্ব দিবে। আজকে হারুন ভাই যে হারুন ভাই আর কি দখলদারিত্ব করার দখলদারিত্ব করছে, অফিসে বসতে পারেনি, বাইরে একটা অফিস করছে। ওই অফিসটায় দেখিয়েই অনেক শাখা প্রশাখাকে কমিটি দিচ্ছে যে এটাই আমার অফিস, আমি এখন দায়িত্বে আছি, আমি সব এগুলেন বুঝি টুজি আর কি ইয়া করেন। এগুলেন আমাদের দলীয় জাতীয়তাবাদী বিএনপির একজন পোস্টার লাগিয়েছে, তারা হঠাৎ করে বিএনপি, মানে সে 5 তারিখের আগে কখনো বিএনপি ছিল না। তার ভাই বিএনপি করে, তার ভাই লেনিন, সে দল করে, যুব দল করে, একসঙ্গেই আমিও তার সঙ্গে একই বয়সের আমরা। তা হারুন এর আগে জাতীয় পার্টি করতো, এর আগে আওয়ামী লীগ করতো, এখন সে নাকি বিএনপি করে, শ্রমিক দলের নেতা। তাকে কে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এটা আপনারা মিডিয়া, আপনারা তা তদন্ত করেন, কে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, কারা এগুলো কেন করতেছে, এটা আপনারা ভালো জানেন। রাজ ভাই, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি একটা করলাম এর মধ্যে, মানে যৌথভাবে আমরা একটা কাজ করার জন্য। সেটা হচ্ছে ঈদে আমাদের নিয়ার অ্যাবাউট 2200 গাড়ি ঢোকে বাইরে, মানে ঢাকা থেকে। আমাদের তো রংপুরের লোকজন, হতদরিদ্র লোক, গার্মেন্টস শ্রমিক, বিভিন্ন শ্রমিক। এখন এই যে একটা আলু তোলার মৌসুম গেল, মানিকগঞ্জ আলু হয়, এরা গেছে, এরা আসবে, এই শ্রমিকগুলো আসবে, এবং দেখা যায় তারা 2-3 মাস 4 মাসের টাকা পকেটে নিয়ে আসবে, বোনের বিয়ে বা ইয়ে। সেখানে আমার সাথে একটা খারাপ লাগে যে এই শ্রমিকগুলো কিন্তু আমাকে তার টাকাটা সহ তার বাড়িতে যেন ঠিকভাবে পৌঁছায়। কিন্তু এসে আমার যদি ক্যাসাল থাকে সারাক্ষণ, আমি কোথায় গিয়ে পৌঁছায় দেবো? আমি আমার ক্যাসাল সামলাবো না, ওকে সামলাবো। যেমন আমরা একটা করছি, এটা আমরা যেমন এই যে আমরা দুর্ঘটনা এড়ানোর জন্য করছি যে ট্রাফিক আইন মেনে চলি, গতিসীমা মেনে চলি, লাইট ও হর্নের সদ ব্যবহার করি, অতিরিক্ত যাত্রী ও পণ্য না নেই, লাইসেন্স ও ফিটনেস বিহীন গাড়ি না চালাই, অভিজ্ঞ ড্রাইভার হেল্পারদের দায়িত্ব না দিই, অনভিজ্ঞ ড্রাইভারদের দায়িত্ব না দিই, আচমকা ওভারটেক না করি, ড্রাইভিংয়ের সময় মোবাইলে কথা না বলি, অভিভাবকদেরকে অপ্রাপ্ত বয়স্ক ছেলেদেরকে মোটর বাইক দিতে নিষেধাজ্ঞা দিই। এইগুলো আমরা করবো, এটা কার সঙ্গে করবো? আমাদের শ্রমিক লাগবে, আমার শ্রমিক সহজে আমরা করবো। কিন্তু শ্রমিককে রিপ্রেজেন্ট করার যে কোনো রিপ্রেজেন্ট করার লোক আসলে পাচ্ছি না। এটা আমাদের এই অস্থিতিশীল অবস্থা থেকে আমরাও পরিত্রাণ চাচ্ছি। মানে এটা আমরা যে একটা স্টেপ নিচ্ছি, এই স্টেপটা নিচ্ছি, এটা পুরোটা আসলে আপনাদের যদি বলি আমি, এটা আমি ওকে বললাম সেদিনকে যে আসলে তো যাত্রীদেরকে সেফ সাইড দিতে হবে, কি চিন্তা ভাবনা করলি কেন? তো বললো যে ভাই আপনার সেফ সাইড দেওয়ার ব্যাপারে আমি তো আপনাদের সঙ্গে একমত, যাত্রীরা সেফ সাইড দাও। আপনাদেরকে বললাম যে যাত্রীদের সেফ সাইডের ব্যাপারে কিন্তু কোনো প্রকার আপত্তির কারণই নেই। কিন্তু এখানে তো মনে করেন যে একটা পক্ষ আছে যে আমার ওটা লাগবেই, লিগালি যেভাবে নিক না কেন, আমরা যে কেউ আসবে তাকেই মালা পড়ায় নেবো, যে কেউ আসবে তাকেই আমরা মালা পড়ায় নেবো। যেমন বলছি, ও আমার ছোট ভাই, আমার ডিরেক্ট স্টাফ, হারুন আমার বন্ধু মানুষ, আমাদের পাশাপাশি গ্রাম, ওরও পাশেই গ্রাম, আমার তো কারোর সঙ্গে কোনো হ্যাসেল নাই, কোনো ইয়ে নেই। কিন্তু আমার কাছে হচ্ছে বৈধভাবে লিগাল যেটা সেটা হোক। এবং আপনার কলম সৈনিক, আপনাদের কলম দ্বারা কিন্তু স্বাধীনতা যুদ্ধ হয়েছে, আপনাদের এই কলমের জোরে। আপনাদের কলম সামনে নিয়ে এসছে যে উই আর ইলেভেটেড, উই আর সাফার, এটা কিন্তু সাংবাদিকরাই নিয়ে এসছে। তো ফলে আপনারা এই হেল্পটা করেন, আমরা সুন্দর সুস্থিকর পরিবেশ চাই।
আমরা যে ঈদ কথাটা তো পুনর্মিলনী, আমরা চাই সারাক্ষণ আমাদের পুনর্মিলনী থাকবে, শ্রমিক আমরা সব একসঙ্গে থাকবে, আমাদের মধ্যে কোনো হতদ্বন্দ্ব না থাকবে। এখন এমন একটা পরিবেশ হয়েছে, যেহেতু আমাদের সংগঠনটা হচ্ছে আমলাতান্ত্রিক, যদি ওর সঙ্গে কথা বলি আরেকজন মাইন্ড করে অন্য পাশে ঘুরে থাকে, তার মধ্যে আসলে কারো না, আমরাও কারো না, ও আসলে ও আমাদের না, হারুন আমাদের না, যে আসবে তাকে বুকে টেনে নেবো আমরা, কিন্তু লিগেলি আসুক, লিগ্যাল ওয়েতে আসুক, যেটাতে আপনার শ্রমিকরা মুখের হাসি ফুটে ভোট দিবে, তারা তাদের অধিকার বঞ্চিত হয়ে জোর করে বলবেন না আমি থাকবো, আমাকে জোর মানতে হবে। শ্রমিকরা তো আসলে নিষ্পেষিত জায়গায় আছে, একটা গাড়িকে কেন্দ্র করে শুধু আমরা 3-4টা শ্রমিক দেখেন তা না, মিনিমাম 10টা লোক চলে, একটা প্যাসেঞ্জার জায়গায় অনেক লোক চলে গেছে, স্ট্যান্ডে এতগুলো লোক চলে, এও মনে করেন যে সাফারিংস আছে, কোথায় পাবে, কোথায় তার অ্যারেঞ্জমেন্ট, যেহেতু কিন্তু সে তো শুধু প্রতিনিধিত্বের জায়গায় আছে, চাপ তো তার উপরে আসি, যে কী করলাম, চাপ তার উপরে আসি সার্বক্ষণিক, কিন্তু ওর চাপ আমার উপরে দিয়ে লাভ কি, আমি তো ওই চাপ নিব না, আমি তো বললামই, ও আমাকে সেগুলো বলছে আপনি সময় চিনি দেন, আমাকে দেওয়া লাগবে, শ্রমিক দিয়ে দেন, আমি দিব না, এটা বলছি আমি দিব না, আমি ঝামেলায় যাবো না। আমরা তো আসলে ভালো পরিবেশে স্বস্তির থাকতে চাই। ও মন খারাপ করছে, ও ছোট ভাই আমার মন খারাপ করছে, এটাই 3 দিন আগে কথা বলে দিতে পারবো, আমি একটা কথা বলবো। আচ্ছা, আমরা শেষের দিকে যাচ্ছি। দর্শক, পরিবহন শ্রমিকরা আমাদের দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। যদি তারা নেতৃত্ব সংক্রান্ত সংকটে পড়ে, তাহলে শুধু শ্রমিকরাই ক্ষতিগ্রস্ত হবে না, মালিক ও যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হবে। আমরা চাইব শ্রম আইন ও সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী একটি কার্যকর সমাধানে আসুক, যাতে শ্রমিকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়। একটি স্থিতিশীল সংগঠিত পরিবহন খাত গড়ে তুলতে সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা কামনা করছি। আসসালামু আলাইকুম।